টানা ৮ মাস পর ইতিবাচক ধারায় ফিরল রপ্তানি আয়। এপ্রিলে যা ছাড়িয়েছে $4 বিলিয়ন। এই আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৩% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ অন্তত ২০টি দেশে রপ্তানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি ছিল তৈরি পোশাক, কৃষি, চামড়া, পাট, প্লাস্টিক, হালকা প্রকৌশল শিল্প সহ প্রধান খাতগুলোতে। এছাড়া চলতি অর্থবছরের ১০ মাসের হিসাবে রপ্তানি আয় $৩৯ বিলিয়ন, খানিকটা বেশি, যা গেল বছরের একই সময়ের চেয়ে ২% কম। বাণিজ্য মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আগামী ২ মাসে রপ্তানি করতে হবে আরও $১৬ বিলিয়ন পণ্য। উল্লেখ্য, সবশেষ অর্থবছরে উদ্যোক্তারা রপ্তানি করেন $৪৮ বিলিয়ন পণ্য, আর এই অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $৫৫ বিলিয়ন। এদিকে এপ্রিলে প্রবাসী আয় এসেছে $৩১২ কোটি ৭০ লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩.৫% বেশি। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য জানিয়েছে। এর আগের অর্থবছরের এপ্রিলে এসেছিল $২৭৫ কোটি ২০ লাখ। তথ্য অনুযায়ী এ নিয়ে চলতি অর্থবছরের ১০ মাসে মোট আয় ছাড়ালো $২,৯৩৩ কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯.৫% বেশি। উল্লেখ্য, এর আগে মার্চে প্রবাসীরা দেশে পাঠান রেকর্ড $৩৭৫ কোটি। অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে যে দেশে মোট রিজার্ভ এখন $৩,৫২০ কোটি, আর IMF এর গণনা পদ্ধতি BPM-6 অনুযায়ী যা $৩,০৫১ কোটি। গ্যাস বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, বাড়ছে খরচের পরিমাণ। বছর ব্যবধানে অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও। ফলে বিনিয়োগ, কর্মসংস্থানে একরকম ভাটা এখন রীতিমতো দৃশ্যমান। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হতে আগ্রহী উদ্যোক্তারা। তবে সেখানে রয়েছে অর্থায়ন ও কর ব্যবস্থার নানাবিধ জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত নীতির মাধ্যমে সহায়তা নিশ্চিত করতে হবে সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট, আর ছবি তুলেছেন আল মামুন। হেমায়তপুরের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস লিমিটেড বছরে প্রায় $১.৫ কোটি ব্যাগ, বেল্ট সহ চামড়া ও চামড়াজাত বিভিন্ন পণ্য রপ্তানি করছে। কিন্তু এই কর্মযজ্ঞকে বারবার থামিয়ে দিচ্ছে লোডশেডিং। ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থা পুরোপুরি বিদ্যুৎ নির্ভর। ফলে লোডশেডিংয়ের কারণে একদিকে ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে জেনারেটর চালাতে গিয়ে বাড়ছে খরচ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে আমাদের প্রোডাকশনের ক্ষতি হয়। আমাদের যে প্রোডাকশন টার্গেট থাকে, সেই টার্গেট যদি আমরা অ্যাচিভ করতে না পারি, আমরা বাইরের শিপমেন্ট ডেট ধরতে পারি না। সেক্ষেত্রে আমাদের ক্যান্সেলেশন বা AR অথবা আমাদের ডিসকাউন্ট এই লট অফ ক্লজের ভিতরে পড়ে যেতে হয়। লাস্ট 2 মান্থ তো আমাদের হিউজ আমরা প্রোডাকশন লস্ট করেছি, যেটা আমাদের অনেক সময় বায়ারদের আমাদের লেট শিপমেন্ট করতে হয়েছে অথবা আমাদেরকে ডিসকাউন্টে শিপমেন্ট করতে হয়েছে। BBS এর তথ্য অনুযায়ী গেল 1 বছরে দেশের সামগ্রিক শিল্প উৎপাদন প্রবৃদ্ধির হার 8% থেকে কমে নেমেছে 2%-এর ঘরে। এর মধ্যে বড় শিল্পের সম্প্রসারণ নেই বললেই চলে। এক্ষেত্রে সবার উপরে তৈরি পোশাক। আর এমন পরিস্থিতির পেছনে বড় কারণ জ্বালানি সংকট। BKME সভাপতি জানান, প্রবৃদ্ধি না থাকায় বাড়ছে না কর্মসংস্থান, সংকুচিত হচ্ছে বিনিয়োগ। জ্বালানি সংকটের কারণে যে উৎপাদনটা ব্যাহত হয়েছে, এতে কিন্তু আলটিমেটলি এইটা এবং এর সাথে ব্যাংকিং খাতের চরম অসহযোগিতার কারণে একটার পর একটা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সরকার যেখানে 1 কোটি নতুন কর্মসংস্থানের কথা বলছেন, সেখানে উল্টা কর্মসংস্থান আরও হারিয়ে যাচ্ছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যানের মতে, এভাবে উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে, স্বনির্ভর হতে হবে উদ্যোক্তাদের। এনার্জি সাপ্লাই যখন ডিসরাপশন হবে, এটা এক্সপোর্ট এবং ডোমেস্টিক প্রোডাকশন দুটোকেই এফেক্ট করছে। বর্তমানে তাই অবস্থা। সুতরাং সাপ্লাই যখন শক হয়, তখন তো মূল্যস্ফীতি, সেটা একটা কস্ট পুশ মূল্যস্ফীতি, মানে যেটা আমরা কি বলি কস্ট পুশ ইনফ্লেশন, সেটা বজায় থাকবে। আর আমাদের আগের ইনফ্লেশন ধাক্কাটা কিন্তু কস্ট পুশে সাপ্লাই শক থেকে আসছে। আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই। আমরা সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের স্টোরেজ ব্যবস্থাটা, সোলারের স্টোরেজ, যেটাকে সোলারের জেনারেটর বলা হয়, অর্থাৎ ব্যাটারি, সেই জায়গাটাকে কিছু পলিসিগত সাপোর্ট সেখানে দরকার। গেল 1 বছরে শুধু শিল্প উৎপাদন নয়, আশঙ্কাজনক হারে কমেছে বিদ্যুতের প্রকৃত উৎপাদনও। রপ্তানিমুখী শিল্প কারখানা বিনিয়োগ কর্মসংস্থানে যেমন ভূমিকা রাখছে, তেমনি পূরণ করছে বৈদেশিক মুদ্রার চাহিদা। এ ধরনের শিল্পকে টিকে থাকতে লড়াই করতে হচ্ছে বৈশ্বিক প্রতিযোগীদের সঙ্গে। কিন্তু জ্বালানি সংকট সহ নানা কারণে পিছিয়ে পড়ছেন স্থানীয় উদ্যোক্তারা। রাকিব হোসেন, 71, সাভার।
কাগজে কলমে মূল্যস্ফীতি কমলেও বাজারে তার কোনো ছাপ নেই। সবজি থেকে শুরু করে মাছ কিংবা মাংস সবকিছুই বিক্রি হচ্ছে চড়া দামে। মাসের ব্যবধানে আয় না বাড়লেও প্রতিনিয়তই বাড়ছে খরচের পরিমাণ। ফলে তালিকা কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। স্বল্প পুঁজির ব্যবসা করে সংসারে হাল ধরেছেন মেহেরুন ঝর্ণা। সরকারি হিসেবে মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই দৈনন্দিন জীবনে। তার মতে বাজারে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ফলে ব্যবসা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই উদ্যোক্তা। এখন ঢাকা শহরের বাসা ভাড়া দেওয়ার পর আমরা মিনিমাইজ করতে পারি শুধু খাবার দাবার। বাসা ভাড়া তো আর চাইলেই আমরা কমাতে পারি না। যেটা কমাতে পারি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন খরচ আর হচ্ছে বাজারের এই খাবার। আগে খাবার টেবিলে প্রতিদিন একজনের একটা করে ডিম থাকতো, এখন চেষ্টা করি একটা ডিম কিভাবে 3 জন খাওয়া যায়। 4 দশকের শাক বিক্রেতা শফিকুলের বক্তব্য একই। মাসখানেক আগে 10 টাকায় বিক্রি হওয়া শাকের দাম হাঁকাচ্ছেন 15 টাকা। পুঁই শাক বিক্রি করছেন 50 টাকায়। তবুও বাড়েনি শফিকুলের ক্রয় ক্ষমতা। আগে যে ইনকাম করছে এখন আর ওই ইনকামও নাই। তখন মানে সব জিনিস কিনতে হয় বেশি দিয়ে, খাওয়া দাওয়া তো তখন আর সেরকম হয় না। গ্রীষ্মের সবজি, পটল, ঢেঁড়স, ঝিঙার পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি দাম। টিসিবির তথ্য বলছে গেল 2 মাসে সবজি, মাছ ও মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কিছু পণ্যের দাম সামান্য কমলেও বাজারে প্রভাব নেই। বেতন তো বাড়ে নাই, বাসা ভাড়াও বাড়তেছে। আর বাজারে আসলে কারো মাথায় ঠিক থাকে না, কারণ এখন বাজারে দুটো অপশন তারা দেখায়। একটা হলো কখনো বলে ট্রান্সপোর্ট, কখনো বলে বন্যা। হ্যাঁ, আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো সিন্ডিকেট। মানে 500 টাকা ইনকাম করলে 200-300 টাকা মানে কাঁচা পাতা জায়গা, মাছ তরকারি, আর 100-200 টাকা দিয়া মানে অন্য করছে ওই বেশি আনতে হয়, বেশি বেচতে হয়, বুঝলেন না? যেরকম কিনা এরকম বেচা, এই হিসাব করে আনতে হয়। তথ্য বলছে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 9.13%। মার্চে তা নেমে আসে 8.71%। কিন্তু জীবনযাত্রার মান বদলায়নি কাঞ্চনের মতো শ্রমজীবীদের। মিসবা হাসান, 71, ঢাকা। চলতি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ফলে 12 কেজি সিলিন্ডার বিক্রি হবে সর্বোচ্চ 1940 টাকায়, আর সরকারি এলপিজি মিলবে 777 টাকা দরে। তবে লিটার প্রতি অটোগ্যাসের দর বেড়েছে 2 পয়সা করে, অর্থাৎ চলতি মাসে অটোগ্যাস কিনতে হবে লিটার প্রতি 89 টাকা 52 পয়সায়। ভোক্তা পর্যায়ে নির্ধারিত এই মূল্যের চেয়ে বেশি দরে বিক্রি করতে নিষেধ করেছে বিইআরসি। প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী নিয়মিত মূল্য সমন্বয়ের পর এই নির্দেশনা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। মে মাসে প্রতি ডলারের দর 123 টাকা হারে সমন্বয় করা হয়েছে। প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের টেকসই মার্কিন সয়াবিন লেভেল অর্জন করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সনদ গ্রহণ করেছেন এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা। এ সময় তিনি বলেছেন যে এই স্বীকৃতি এমজিআইকে আরও স্বচ্ছ, দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহ দিবে। উল্লেখ্য, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান থেকে নির্বাচিত 6টি প্রতিষ্ঠানের মধ্যে শুধু এমজিআই এই স্বীকৃতি অর্জন করেছে। Over the years, MGI has made significant investments in cleaner production processes, responsible sourcing partnerships, and supply chain traceability, because we believe that a company of our scale has a duty to lead, not simply follow. Today's Bangladeshi consumer is more informed and more conscious of what goes into the food that they feed their families. They deserve to know that the brands they trust are being held accountable at every step. দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি সাম্প্রতিক যুদ্ধে যা আরও বিপর্যস্ত হয়ে ওঠে। অর্থনীতি পুনরুদ্ধারে এক অভিনব কৌশল অবলম্বন করেছে পেজিশকিয়ান সরকার। সিদ্ধান্ত নিয়েছে যে আমদানি রপ্তানি হবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যাতে নিষেধাজ্ঞায় পাশ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে দেশটির অর্থনীতি। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। বিশ্ব বাণিজ্যে ডলারের একচ্ছত্র আধিপত্যের কারণে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার অন্যতম ভুক্তভোগী ইরান। এবার সেই প্রভাবকে পাশ কাটাতে এক অভিনব কৌশল অবলম্বন করে উপসাগরীয় দেশটি। মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে আমদানি রপ্তানির মাধ্যম হিসেবে বেছে নেয় ক্রিপ্টোকারেন্সিকে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় এমনিতেই নড়বড়ে ইরানের অর্থনীতি।
সাম্প্রতিক যুদ্ধে $270 বিলিয়ন ক্ষতিতে যা আরও বিপর্যস্ত হয়ে ওঠে। মূল্যস্ফীতি পৌঁছায় রেকর্ড উচ্চতায়, ফলে ইরানি মুদ্রার মান থাকে সর্বনিম্নে। ডলার প্রতি গুনতে হয় 18 লাখ রিয়াল। ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। আধা সামরিক বাহিনীকে সাথে নিয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে গড়ে তোলে 3 স্তরের কৌশল। 2019 সালে ক্রিপ্টো মাইনিংকে বৈধ করে ইরান। পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত মাইনারদের উৎপাদিত ক্রিপ্টোকারেন্সি ব্যাংকের কাছে বিক্রি করতে বাধ্য করে। এছাড়া গেল বছর $50 কোটি টেদার নামের ক্রিপ্টোকারেন্সি সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংক, যার মূল্যমান ডলারের কাছাকাছি। তথ্য বলছে 2025 সালে ইরানের ক্রিপ্টো অর্থনীতির আকার পৌঁছায় প্রায় $8 বিলিয়ন। বর্তমানে ইরানের তেল বিক্রি, অস্ত্র কেনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া হরমুজে জাহাজ চলাচলে ক্রিপ্টোতে টোল আদায়ের ঘোষণা দেয় তারা। তথ্য বলছে গেল বছরের শেষ প্রান্তিকে দেশটিতে ক্রিপ্টো লেনদেনের 50%ই নিয়ন্ত্রণ করে আইআরজিসি। ইরানের প্রায় 70% ক্রিপ্টো লেনদেন হয় স্থানীয় প্ল্যাটফর্ম নোবিটেক্সের মাধ্যমে, যেখানে ব্যবহারকারী রয়েছে 1 কোটি 10 লাখেরও বেশি, যা এখনো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েনি। ফলে ব্যবহারকারীরা এখানে রিয়াল ও ক্রিপ্টো বিনিময় করতে পারেন। অর্থাৎ নিষেধাজ্ঞাকে পুরোপুরি পাশ কাটাতে না পারলেও ক্রিপ্টোকে ব্যবহার করে একটি সমান্তরাল অর্থনীতি তৈরি করেছে ইরান। নুসরাত মৌমি, 71। এদিকে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে মূল্যস্ফীতি, যেখানে ভারত পাকিস্তানের পাশাপাশি মূল্যস্ফীতির জাঁতাকলে ফিলিপাইন ও ভিয়েতনামের মতো দেশগুলো। বিশেষজ্ঞদের মতে যে এই ধারা অব্যাহত থাকলে থমকে যেতে পারে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি। আরো জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। মধ্যপ্রাচ্য সংঘাত আর হরমুজ অবরোধে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এতে হুহু করে বাড়ছে দাম, ফলে চাপ বাড়ছে এশিয়ার অর্থনীতিতে। তৈরি হচ্ছে মূল্যস্ফীতির উচ্চ ঝুঁকি। এই যেমন পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম উঠেছে 3071 রুপিতে। 1 মাস আগেও যা ছিল 2078 রুপি, অর্থাৎ মাসের ব্যবধানে বেড়েছে 993 রুপি। তথ্য বলছে ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে 3 বার বাড়ল এলপিজির দাম, যার প্রভাব পড়ছে সার্বিক মূল্যস্ফীতিতে। একই অবস্থা পাকিস্তানেও। সংঘাতের আগেও যেখানে জ্বালানি আমদানিতে খরচ হতো $30 কোটি, এখন একই পরিমাণ জ্বালানিতে খরচ করতে হচ্ছে $80 কোটি, যা গেল 2 বছরে দেশটির অর্জিত সমস্ত অর্থনৈতিক অগ্রগতিকে মুছে দিয়েছে। জ্বালানির উচ্চমূল্যে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি বেড়েছে শিল্প উৎপাদন খরচও। ফলে এপ্রিলে মূল্যস্ফীতি পৌঁছায় 21 মাসে সর্বোচ্চ 10.9%। 1 মাস আগেও যা ছিল 7.3%। আসিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপে ফিলিপাইন। যুদ্ধ শুরুর আগে 2.4% মূল্যস্ফীতি মার্চে পৌঁছায় 4.1%, যা নিয়ন্ত্রণে সুদ হার 0.25% বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতির জাঁতাকলে আরেক দেশ ভিয়েতনাম। আশঙ্কা করা হচ্ছে প্রায় 10 বছর ধরে 4%-এর নিচে থাকা মূল্যস্ফীতি চলতি বছরই 5.5% ছাড়াতে পারে। এরই মাঝে যা উঠেছে 5.46%, অর্থাৎ প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে এই হার। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর করে দেবে। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসে এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।